नमस्कार फ्रेंड्स, हमारे यूट्यूब चैनल स्टेप्स टुवर्ड्स ड्रीम में तुम्हारे सकल के स्वागत जानाई। देखो आज के मैं एक नतून चैप्टार शुरू करते चलेছি, সেটা হচ্ছে এলপিপি বা লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম। আচ্ছা, সর্বপ্রথম আমাকে জানতে হবে লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম কী জিনিসটা কী এবং এর মেন ফিচার্সটা কী। দেখো, লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম হচ্ছে একটা বিজনেস টাইপের জিনিস, অর্থাৎ যেখানে আমি সবথেকে কম কত ইনভেস্টমেন্টে সবথেকে বেশি পরিমাণ আউটপুট পেতে পারি, সেটাই হচ্ছে কি না লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম। এবং এই জন্য আমাকে কী কী পথ অবলম্বন করতে হবে, ঠিক আছে, এবং সেই সম্পর্কিত বিষয় সম্পর্কে আলোচনা করা হয় লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম বা এলপিপির মধ্যে। তো সর্বপ্রথম সাপোজ আমি তোমাকে একটা এক্সাম্পলের সাহায্যে যদি জিনিসটা বোঝাই পুরো ক্লিয়ার হয়ে যাবে। সাপোজ আমি ধরলাম একটা ইন্ডাস্ট্রি আছে, এই ইন্ডাস্ট্রির আন্ডারে কী আছে না একজন মালিক আছে। তো এই যে এই মালিকের মধ্যে এই ইন্ডাস্ট্রির মেনলি দুটো কাজ, এক নম্বর হচ্ছে কি না রিসোর্সেস একটা লাগে এবং দু নম্বর হচ্ছে প্রোডাকশান। অর্থাৎ রিসোর্সেস মানে কি আমাদের যে সমস্ত সম্পদগুলো আছে সেই সমস্ত সম্পদ এখানে ইনভেস্ট করতে হয় এবং তারপর তাদের উপর বেস করে আমরা কি করব না প্রোডাকশান করব। তো যে মালিক সে কি চাইবে না সব থেকে কম কী পরিমাণ রিসোর্স ব্যবহার করে আমাদের প্রোডাকশানটা সব থেকে বেশি করা যায়, ঠিক আছে। তো সেটাই হচ্ছে কি না এলপিপির মেন প্রধান বিষয়বস্তু। অর্থাৎ রিসোর্সের মধ্যে কী কী আসবে, রিসোর্সের মধ্যে যেমন আসবে আমার র মেটেরিয়ালস আসতে পারে, যেমন তোমার ম্যান পাওয়ার আসতে পারে, যেমন তোমার মেশিন আসতে পারে, যেমন মানি আসতে পারে, ঠিক আছে। এই যে এই সমস্ত জিনিসগুলো এগুলো হচ্ছে সব কি না রিসোর্সেস, ঠিক আছে। অর্থাৎ র মেটেরিয়ালস কিনতে টাকা লাগবে, ম্যান পাওয়ার, মেশিন, মানি, এই যে সমস্ত জিনিসগুলো আছে এগুলো প্রত্যেকটাকে বলা হচ্ছে কিনা র মেটেরিয়ালস। এবং এই সমস্ত র মেটেরিয়ালসের উপর বেস করে আমরা যে প্রোডাকশানগুলো তৈরি করতে পারি, বিভিন্ন প্রোডাক্টস করতে পারি, যেমন সাপোজ এ একটা প্রোডাক্ট, বি একটা প্রোডাক্ট, সি একটা প্রোডাক্ট, ডি একটা প্রোডাক্ট, ঠিক আছে। আমি চারটা প্রোডাক্ট আমি কী করলাম না প্রোডাকশান করলাম, ঠিক আছে। তো এই যে এদেরকে বলা হচ্ছে কি না এটাই এলপিপি। তো এখানে মেন ফোকাসটা কী থাকবে না লিমিটেড রিসোর্স অ্যাপ্লাই করে আমরা ম্যাক্সিমাম প্রোডাকশান পেতে পারবো, এটাই হচ্ছে আমাদের এলপিপির প্রধান বিষয়বস্তু, ঠিক আছে। তো এবার দেখো আমাদের যে ম্যাথমেটিক্যালিভাবে আমরা এটাকে প্রুভ করে দেখি তাহলে কি বলবো না দ্য ম্যাথমেটিক্যাল স্ট্রাকচার অফ এলপিপি ইজ অপটিমাইজ জেড ইকুয়াল টু c1x1 প্লাস c2x2 প্লাস c3x3 করে cnxn, ঠিক আছে। যেখানে x1 x2 x3 হচ্ছে কি না এন ডিসিশন ভ্যারিয়েবল। এই যে x1 x2 x3টাকে কি বলা হচ্ছে না ডিসিশন ভ্যারিয়েবল বলা হচ্ছে। আর c1 c2 c3 করে cn পর্যন্ত যেটা আছে সেটা হচ্ছে কি না এন প্রাইস প্যারামিটার, ঠিক আছে। তাহলে দেখো অর্থাৎ আমি সাপোজ তিনটে প্রোডাকশান উৎপন্ন করতে চাইছি এবং তাদের পার কস্ট যেটা আছে সেটা হচ্ছে c1 হিসাবে। সাপোজ x1 একটা প্রোডাক্ট, পার প্রোডাক্টের কস্ট হচ্ছে কত না c1, তার মানে টোটাল কস্ট কত হচ্ছে না c1x1। আবার দেখো x2 একটা প্রোডাক্ট, তার পার কস্ট হচ্ছে পার প্রোডাক্টের কস্ট কত c2, তার মানে টোটাল কস্ট c2x2 প্লাস c3x3। তো এইভাবে যেটা এগিয়ে যাচ্ছে সেটা হচ্ছে অপটিমাইজ জেড, ঠিক আছে। অপটিমাইজ জেড কেন লেখা আছে, কারণ এটা আমার এখানে ম্যাক্সিমাম এবং মিনিমাম যে দুটো অপশানই আমার এখানে আসতে পারে। এবার দেখো দ্য স্পেস অফ দ্য পসিবল সলিউশন ইজ লিমিটেড বাই দ্য ফলোইং কনস্ট্রাকশন। অর্থাৎ এই যে আমার এই স্পেস অফ দ্য পসিবল সলিউশন, আমার যে সলিউশনগুলো আসবে সেগুলো এই লিমিটেড বাই দ্য ফলোইং কনস্ট্যান্টস, ঠিক আছে। এই কনস্ট্যান্টসের উপর বেস করে আমরা কি করতে পারবো না আমাদের ওই ম্যাক্সিমাম বা মিনিমাম যে পোর্শনটা আছে সেই পোর্শনটা আমরা অ্যাপ্লাই করতে পারবো। তো এই যে মিনিমাম কনস্ট্যান্টস যেগুলো আছে আমি এখানে যেহেতু ধরেছি কত না x1 x2 করে n সংখ্যক প্রোডাক্ট ধরেছি, তো সুতরাং এই x1 x2 x3 করে xn সংখ্যক প্রোডাক্টের জন্য বা ডিসিশন ভেরিয়েবলের জন্য আমরা এখানে একগুচ্ছ ইকুয়েশন পাবো। তো এবার দেখো এখানে ধরে নিয়েছি যেমন কি a11 x1 a12 x2 করে ডট করে a1xn ইকুয়াল টু লেস দেন হতে পারে, ইকুয়াল টু হতে পারে বা গ্রেটার দেন হতে পারে b1, a21 x1 প্লাস a22 x2 প্লাস a23 x3 করে a2n xn লেস দেন বা ইকুয়াল টু অথবা গ্রেটার দেন b2 হতে পারে। আবার দেখো a m1 n1 প্লাস একদম করে a m2 n2 x2 ইন্টু mn n xn, ঠিক আছে, লেস দেন অথবা ইকুয়াল টু অথবা গ্রেটার দেন bm। তাহলে আচ্ছা আমরা যদি এটাকে একটা ম্যাট্রিক্স আকারে দেখি তাহলে দেখতে পাবো এর মধ্যে নাম্বার অফ রো কতগুলো আছে না m সংখ্যক। দেখো 1 2 3 4 করে কত m সংখ্যক রো আছে। আর যদি এখানে আমি নাম্বার অফ কলাম দেখতে যাই তাহলে কত 1 2 3 4 করে xn n সংখ্যক কলাম আছে। তো তাহলে এই যে ম্যাট্রিক্সটা হচ্ছে সেই ম্যাট্রিক্সটা কত না m ক্রস n অর্ডারের একটা ম্যাট্রিক্স আসবে। আশা করি জিনিসটা বোঝাতে পারলাম। এবার দেখো আমরা যদি ম্যাথমেটিক্যাল ফর্মেটাকে লেখার চেষ্টা করি তাহলে কি আসছে না অপটিমাইজ অফ জেড ইকুয়াল টু সামেশন জে ইকুয়াল টু 1 টু n cjxj সাবজেক্ট টু দেখো cjxj যেমন এখানে বললাম কি c1x1 প্লাস c2x2 প্লাস c3x3 করে cnxn সাবজেক্ট টু সামেশন জে ইকুয়াল টু 1 টু n aij ইন্টু xj, যেখানে গ্রেটার দেন অথবা গ্রেটার ইকুয়াল টু অথবা লেস ইকুয়াল টু অথবা ইকুয়াল টু বিআই, ঠিক আছে। এই দেখো এখানে লিখেছি। তাহলে এই যে এখানে এ আই জে, আই মানে কত এখানে
আই হচ্ছে রো সংখ্যা এবং জে হচ্ছে কলাম সংখ্যা। তার মানে কি এখানে আমরা জে এর মানটা দেখতে পাচ্ছি কত না 1 থেকে শুরু করে n পর্যন্ত, অর্থাৎ জে ইকুয়াল টু সামেশন জে ইকুয়াল টু 1 টু n a i j x j গ্রেটার ইকুয়াল টু অথবা লেস ইকুয়াল টু bi, যেখানে i ইকুয়াল টু 1 টু ডট ডট করে m এবং এক্স জে গ্রেটার ইকুয়াল টু 0। ঠিক আছে, এবার দেখো এই যে এটা থিওরেম ওয়াইজ বলতে গেলে একটু কেমন কাঠখোট্টা টাইপের লাগছে, যখন আমি ম্যাথমেটিক্যাল প্রবলেম করাবো তখন একদম ইজি লাগবে। ঠিক আছে, কারণ এগুলো ডাইরেক্টলি ম্যাথমেটিক্যাল প্রবলেম করালে জিনিসটা অনেক সুবিধা হয়। বলছে এলপিপি ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ এ ম্যাট্রিক্স অফ দ্য ম্যাট্রিক্স ফর্ম। যদি আমরা এলপিপিটাকে একটা ম্যাট্রিক্স ফর্মে লিখি তাহলে ওই যে একই রকম অপটিমাইজ জেড ইকুয়াল টু লিখলাম সিজে এক্স জে, এটাকে আমরা লিখতে পারি সিএক্স। আর যে এই যে স্টেট যে কনস্ট্যান্ট যেগুলো আছে, কনস্ট্যান্ট ইকুয়েশন যেগুলো আছে, তো সেগুলোকে আমরা কি লিখতে পারি না সাবজেক্ট টু, যেমন এখানে লিখলাম সামেশন এ আই জে এক্স জে গ্রেটার ইকুয়াল টু অথবা লেস ইকুয়াল টু বিআই। তো এটাকে আমি যদি যে ম্যাট্রিক্স ফর্মে লিখি তাহলে কি লিখবো না এ ইন্টু এক্স লেস ইকুয়াল টু অথবা গ্রেটার ইকুয়াল টু বি, যেখানে এক্স গ্রেটার ইকুয়াল টু 0। তো এই হচ্ছে কি না আমাদের এই এলপিপির ম্যাথমেটিক্যাল ফর্ম। শুধু এটা মনে রাখবো। তো নর্মালি আমরা যে কোনো ইচ্ছা মনে রাখতে পারি, অসুবিধা কিছু নেই। তো মেনলি আমি বলবো এই যে এই মাঝখানে যে পোর্শনটা বললাম এই পোর্শনটা তোমরা সবাই মনে রাখতে পারো, অসুবিধা কিছু নেই। এবার দেখো সর্বপ্রথম আমার যে প্রবলেমে চলে আসি, সলভ দ্য ফলোয়িং এলপিপি ইউজিং দ্য গ্রাফিক্যাল মেথড। ঠিক আছে, এই গ্রাফিক্যাল মেথডের মাধ্যমে এই এলপিপিটাকে সলভ করতে বলা আছে। এবং দেখো আমাকে এখানে কি লেখা আছে না মিনিমাইজ জেড ইকুয়াল টু 4x1 প্লাস 6x2 সাচ দ্যাট x1 প্লাস x2 গ্রেটার ইকুয়াল টু 8, 6x1 প্লাস x2 গ্রেটার ইকুয়াল টু 12 এবং x1, x2 গ্রেটার ইকুয়াল টু 0। ঠিক আছে, আচ্ছা আমরা এটাকে গ্রাফিক্যালি কীভাবে সলভ করব দেখো আমি তোমাদের করাচ্ছি। দেখো সর্বপ্রথম কি লেখা আছে না মিনিমাইজ জেড ইকুয়াল টু 4x1 প্লাস 6x2 সাচ দ্যাট x1 প্লাস x2 গ্রেটার ইকুয়াল টু 8। দেখো সর্বপ্রথম যেটা লেখা আছে সেটা কত আছে x1 প্লাস x2 গ্রেটার ইকুয়াল টু 8। ঠিক আছে, তো আমি এক কাজ করব, এটাকে নর্মাল ফর্মে আমরা যদি লিখি x1 প্লাস x2 ইকুয়াল টু 8, তার মানে কত হবে না x1 বাই 8 প্লাস x2 বাই 8 ইকুয়াল টু 1, মানে x অক্ষকে 80 আর y অক্ষকে 0,8 পয়েন্টে ছেদ করেছে, তাহলে এটা হবে 8,0। আর এই যে উপর দিকে যখন দেখি 1 2 3 4 5 6 7 8, এটা হবে 0,8। এবার যখন এই দুটোর মধ্যে দাগ টেনে দেবো তখন সেটা হচ্ছে কি না সেটা হচ্ছে আমার x1, x2 হয়ে গেল। ঠিক আছে, প্রথমটা হয়ে গেল x1 বাই 8 প্লাস x2 বাই 8 ইকুয়াল টু 1। নেক্সট আমরা যেটা আছে সেটা দেখো তো কত লেখা আছে না 6x1 প্লাস x2 গ্রেটার ইকুয়াল টু 12। দ্যাট মিনস আমরা এখানে বলতে পারি x1 বাই 2 প্লাস x2 বাই 12 গ্রেটার ইকুয়াল টু 1। ঠিক আছে, তার মানে x1কে 2,0 পয়েন্টে আর x2কে 0,12 পয়েন্টে ছেদ করেছে। তাহলে আমার এই যে ইকুয়েশনটা আসছে, এই যে স্টেট লাইনটা টানি সেটা আমার আসছে কীরকম না এরকম। এবার দেখো কি বলা আছে বলো তো না প্রথমেরটা গ্রেটার ইকুয়াল টু আছে, গ্রেটার ইকুয়াল টু, আর 2 নম্বরটাও আছে গ্রেটার ইকুয়াল টু। আচ্ছা গ্রেটার ইকুয়াল টু মানে কি না বাইরের দিকে হবে, অর্থাৎ আমার যেদিকে তোমার অরিজিনটা আছে অরিজিনের বাইরের দিকে হবে, আর লেস ইকুয়াল টু হলে কি হবে না অরিজিনের দিকে হবে। ঠিক আছে, তাহলে এটা গ্রেটার ইকুয়াল টু হলো। আবার দেখো এটাও কি আছে না গ্রেটার ইকুয়াল টু মানে কি হবে না বাইরের দিকে হবে। আচ্ছা এবার আমি দুটো স্টেট লাইন টানলাম, এই দুটো স্টেট লাইনের মধ্যবর্তী কোন রিজিয়ন আছে যেটা এই দুটো ইকুয়েশনকেই স্যাটিসফাই করছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি কি না সবার এই বাইরের দিকে যে রিজিয়নটা পাচ্ছি এই পুরো রিজিয়নটাই আমার দুটোকেই স্যাটিসফাই করছে, অর্থাৎ এই যে বাইরের রিজিয়নটা। কারণ দেখো এই ভিতরের রিজিয়নটার মধ্যে এই স্টেট লাইনের অংশটা তো পড়ছে কিন্তু এই স্টেট লাইনের অংশ পড়ছে না। তাহলে আমার এখানে কি চেয়েছে না সলভ দ্য ফলোয়িং এলপিপি বাই দ্য গ্রাফিক্যাল মেথড, এই গ্রাফিক্যাল মেথডের সাহায্যে এটাকে সলভ করতে বলেছে। তাহলে আমরা এখানে 3টে পয়েন্ট দেখতে পাচ্ছি। সাপোজ দেখো এটাকে আমি আইডেন্টিফাই করলাম এ দ্বারা, এটাকে আমি লিখলাম বি দ্বারা আর এটাকে লিখলাম সি দ্বারা। তাহলে এ পয়েন্টের স্থানাঙ্ক আমরা দেখতে পেলাম কত না 8,0 আছে, সি পয়েন্টের স্থানাঙ্ক কত না 0,12 আছে। আমাকে বি পয়েন্টের স্থানাঙ্কটা বের করতে হবে। বি পয়েন্টের স্থানাঙ্ক মানে কি না আমরা দেখতে পাচ্ছি দুটো স্টেট লাইন যেখানে কাট করেছে সেটাই হচ্ছে বি পয়েন্ট। তাহলে বি পয়েন্টের স্থানাঙ্কটা আমরা যদি বের করি তাহলে আমরা এখানে x1 প্লাস x2 ইকুয়াল টু 8 আর 6x1 প্লাস x2 ইকুয়াল টু 12 আছে। তাহলে আমরা এখানে লিখে দিলাম 6x1 প্লাস x2 ইকুয়াল টু 12 আর লিখলাম x1 প্লাস x2 ইকুয়াল টু 8। যদি মাইনাস করে দিই তাহলে কত আসছে না 5x1 ইকুয়াল টু 4, দ্যাট মিনস x1 ইকুয়াল টু 0.8। আচ্ছা x1 এর মানটা যদি 0.8 এখানে পুট করে দিই তাহলে x2 কত পাবো, x2 হচ্ছে 7.2। তাহলে আমার এই যে এখানে যে পয়েন্টটা আসছে সেটা x1 হচ্ছে 0.8 আর x2 হচ্ছে 7.2। ঠিক আছে, তাহলে দেখো আমরা 3টে পয়েন্ট পেয়ে গেলাম, এ একটা পয়েন্ট, বি একটা পয়েন্ট, সি একটা পয়েন্ট। এবার আমাকে কী করতে হবে না এই 3টে পয়েন্টে আমাকে অপটিমাল সলিউশন বের করতে হবে। তো অপটিমাল সলিউশনের ক্ষেত্রে আমরা সর্বপ্রথম কোশ্চেনটার দিকে তাকাবো কি লেখা আছে ম্যাক্সিমাইজ না মিনিমাইজ লেখা আছে।
এখানে যেহেতু মিনিমাইজ লেখা আছে, তো সুতরাং আমি এখানে তিনটে পয়েন্টকে এখানে লিখবো সর্বপ্রথম, এ বি আর সি। এবার দেখো এ পয়েন্ট যেটা পেলাম সেটা হচ্ছে কত না 8,0, বি পয়েন্ট যেটা পেলাম সেটা হচ্ছে কত 0.8,7.2, আর সি পয়েন্ট যেটা পেলাম সেটা হচ্ছে কত 0,12। আচ্ছা, এর মান 8,0টা যদি আমরা এখানে পুট করে দিই মিনিমাইজ জেড, অর্থাৎ 4 ইন্টু x1 প্লাস 6 ইন্টু x2, তার মানে তার ভ্যালুটা বেরোচ্ছে কত না 32। আবার দেখো 2 নম্বর পয়েন্টে যদি আমরা দেখা যাচ্ছে কি বি এর মান কত 0.8 আর 7.2 যদি আমরা এখানে পুট করে দিই, 0.8 মানে এটা কত আসবে 4 ইন্টু 0.8, 4 8 32, মানে হচ্ছে 3.2, প্লাস 6 ইন্টু 7.2 মানে হচ্ছে 6 2 12, 6 7 42 43, মানে 43.2, তার মানে আসছে কত 43 44 46.4। আর দেখো তো সি পয়েন্টে যেটা আছে 0,12, যদি পুট করে দিই তাহলে আমার ভ্যালুটা কত আসছে না 72। আমার এখানে দেখতে হবে কী চেয়েছে না মিনিমাইজ চেয়েছে। মিনিমাইজ মানে এই তিনটে ভ্যালুর মধ্যে কোনটা সবচেয়ে ছোট না 32 টার্মটা সবচেয়ে ছোট। তার মানে আমার রিকোয়ার্ড সলিউশনটা কত হচ্ছে না x1 = 8 অ্যান্ড x2 = 0। এটা হচ্ছে আমার কিনা সলিউশন। এবার আমাকে যেটা বের করতে হবে, যদি তোমাকে বলে যে অপটিমাল ভ্যালুটা কত বা অপটিমাম ভ্যালুটা কত, তখন সেটা হয়ে যাবে কত না 32 হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি জিনিসটা বোঝাতে পারলাম। তো এই হচ্ছে আমাদের কিনা এলপিপির অঙ্ক। তো দেখো একই রকম করে করা আছে। তো নেক্সট আমরা চলে আসছি যেটাতে এলপিপি আরও একটা অঙ্কে চলে আসছি। দেখো এটা করে দেওয়া আছে, আমি ডাইরেক্ট এখান থেকে দেখিয়ে দিচ্ছি। সলভ দ্য ফলোইং এলপিপি, ইউজ দ্য গ্রাফিক্যাল মেথড। এখানে লেখা আছে ম্যাক্সিমাম জেড = 100x1 + 60x2 such that 5x1 + 10x2 = 50, 8x1 + 2x2 ≥ 16, and 3x1 - 2x2 ≥ 6, and x1, x2 = 0। তো সর্বপ্রথম ইকুয়েশনটাকে আমরা কি না ছেদিতাংশ আকারে লিখলাম। তো সুতরাং x1/a + y/b = 1 যেমন হবে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি x অক্ষকে 10,0 পয়েন্টে, y অক্ষকে 0,5 বিন্দুতে ছেদ করেছে। তো আমি সর্বপ্রথম এই স্ট্রেট লাইনটাকে এঁকে নিলাম 10,0, আর এটা হচ্ছে 0,5 পয়েন্টে ছেদ করেছে। একই রকম করে 2 নম্বর ইকুয়েশন যেটা আছে সেটা কত লেখা আছে 8x1 + 2x2 = 16, দ্যাট মিনস x1/2 + x2/8 = 1। তার মানে আমরা দেখতে পাচ্ছি এই যে এখানে x অক্ষকে 2,0 বিন্দুতে এবং y অক্ষকে কত না 0,8 বিন্দুতে ছেদ করেছে, তাহলে এটা 2 নম্বর ইকুয়েশন বেরিয়ে গেল। এবার দেখো 3 নম্বর ইকুয়েশন যেটা আছে সেটা কত আছে 3x1 - 2x2 = 6, তার মানে x1/2 + x2/3 = 1, অর্থাৎ x অক্ষকে 2,0 বিন্দুতে এবং y অক্ষকে 0,3 বিন্দুতে ছেদ করেছে। দেখো এটা আমরা এটাও তিনটে স্ট্রেট লাইন আমি পরপর এঁকে নিলাম। এবার আমি দেখবো কি কোনটা গ্রেটার দেন আছে না লেস দেন আছে, এই সমস্ত ব্যাপারটাকে আমি খুব ভালো করে চেক করবো। তো সর্বপ্রথম আমরা দেখতে পাচ্ছি এখানে লেস দেন আছে। দেখো প্রথমে লেস ইকুয়াল টু, তারপর গ্রেটার ইকুয়াল টু, তারপর গ্রেটার ইকুয়াল টু। আচ্ছা, লেস ইকুয়াল টু মানে কি এটা থাকবে, অর্থাৎ প্রথম যে স্ট্রেট লাইনটা লিখেছিলাম তার তীর চিহ্নগুলো হবে কি না সেন্টারের দিকে বা কেন্দ্রের দিকে, অর্থাৎ মূলবিন্দুর দিকে। এবার দেখো তারপরে দেখবো কি না গ্রেটার ইকুয়াল টু আছে দুটোই, যেহেতু গ্রেটার ইকুয়াল টু আছে তো দুটোরই কী হবে না তীর চিহ্নগুলো তোমার সেন্টারের অপোজিটে যাবে। তো যদি এই যে এই তিনটে স্ট্রেট লাইনের মধ্য থেকে আমরা যদি কমন রিজিয়নটা খোঁজার চেষ্টা করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি আমি যে স্যারের রিজিয়নটা এঁকেছি, তো সেই রিজিয়নটা হচ্ছে আমাদের কি না কমন রিজিয়ন। আশা করি জিনিসটা সম্পর্কে কোনো অসুবিধা কিছু নেই। এবার আমরা দেখব কি না এই যে এই রিজিয়নের মধ্যে কটা পয়েন্ট পাচ্ছি। তো এই রিজিয়নকে ঘিরে আছে টোটাল 3টে পয়েন্ট, একটা 2,0 পয়েন্ট, একটা 10,0 পয়েন্ট, আর একটা দেখো এই যে আমরা যেটা এঁকেছি 3 নম্বর স্ট্রেট লাইন আর 1 নম্বর স্ট্রেট লাইন যেখানে কাট করেছে তাদের ছেদিতাংশ আকারটা বের করে নেব। তো ছেদ বিন্দুটা বের করে নিলাম, সেই ছেদ বিন্দুর স্থানাঙ্ক কত হলো না 4,3 হলো। তাহলে আশা করি 3টে পয়েন্ট আমি পেয়ে গেলাম। একটা হচ্ছে 2,0, এটা সাপোজ এ পয়েন্ট বললাম, একটা হচ্ছে 10,0, এটা বি পয়েন্ট বললাম, আর একটা 4,3, এটা সি পয়েন্ট বললাম। এবার এই এ বি সি থেকে প্রাপ্ত 3টে পয়েন্টকে আমি কি করব না এই যে এখানে যেটা আছে ম্যাক্সিমাইজ জেড যেটা আছে না, এখানে আমি মানটা পুট করলাম। যখনই আমরা এখানে মানটা পুট করে দিলাম তো তিনটার ক্ষেত্রে দেখলাম একটার মান বেরোলো 200, একটার মান 1000, একটার মান বেরোচ্ছে 580। এবার আমরা দেখবো এখানে ম্যাক্সিমাম আছে না মিনিমাম আছে। যদি ম্যাক্সিমাম থাকে তাহলে আমাকে কী করতে হবে না ম্যাক্সিমাম ভ্যালুটাকে আউট নিতে হবে, আর যদি মিনিমাম থাকে তখন আমাকে মিনিমাম ভ্যালুটা নিতে হবে। যেমন আগেরটা মিনিমাম ছিল বলে সবথেকে ছোটো ভ্যালুটাকে নিয়েছিলাম, এবং এটা যেহেতু ম্যাক্সিমাম আছে তো সুতরাং সবথেকে বড় ভ্যালুটা নিলে আমরা দেখতে পাচ্ছি জেড = 1000 হচ্ছে সবথেকে বড়। দ্যাট মিনস আমরা অপটিমাল সলিউশন আকারে বলতে পারি x1 = 10 অ্যান্ড x2 = 0। আর তোমার যদি বলে অপটিমাম ভ্যালুটা কত না, অপটিমাম ভ্যালু হচ্ছে 1000। আশা করি জিনিসটা বোঝাতে পারলাম। তো এই একই রকম করে আরও এখানে দুটো অঙ্ক করে দেওয়া আছে, একদম ইজি জিনিস, তোমরা নিজেরাই করে নিতে পারবে, কোনো অসুবিধা কিছু নেই। পরবর্তী দেখো যেটা আছে সেটা হচ্ছে এখানে বেশ কয়েকটা অঙ্ক এখানে করে দেওয়া আছে, বেশ কয়েকটা। ম্যাক্সিমাম জেড = 3x1 + 4x2 such that x1 + x2 ≥ 0, -x1 + 3x2 ≤ 3, x1, x2 ≥ 0। ঠিক আছে, তো এই যে এইভাবে এটা করা আছে, কোনো অসুবিধা কিছু নেই। একই রকম করে আরও এরকম একটা অঙ্ক করা আছে, আশা করি তোমরা নিজেরাই করতে পারবে। পরবর্তী আমরা থিওরেম ক্লাসের মধ্যে আসছি। এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কি না সলিউশন। হোয়াট ইজ সলিউশন? A set of variables of the decision variable which satisfy the constraints of the LPP is called a solution of LPP। অর্থাৎ বলতে চাইছে কি
না এ সেট অফ ভ্যালুস অফ দ্য ডিসিশন ভ্যারিয়েবল, এই যে x1 x2 x3 করে xn, এই যে এই সমস্ত ভ্যারিয়েবলগুলোকে কী বলা হয় না ডিসিশন ভ্যারিয়েবল বলা হয়। এই ডিসিশন ভ্যারিয়েবলগুলো এই যে সমস্ত কনস্ট্যান্টগুলো দেওয়া আছে, কনস্ট্যান্ট মানে কি না আমরা সাবজেক্ট টু করে যে 3টে বা 4টা বা 5টা যে ইকুয়েশনগুলো দিলাম সেই সমস্ত ইকুয়েশনগুলোর পরস্পরের মধ্যে সমাধান করে x1 x2 x3 করে ডট ডট করে xn পর্যন্ত যে মানগুলো পাবো সেই মানগুলো কি বলা হচ্ছে কি না দ্য সলিউশন অফ এলপিপি। এবার বলছে ফিজিবল সলিউশন কি বলছে, খুব গুরুত্বপূর্ণ জিনিস মনে রাখবে। এই যে ফিজিবল সলিউশন হচ্ছে এ সলিউশন অফ দ্য এলপিপি স্যাটিসফাইং দ্য নন নেগেটিভিটি রেস্ট্রিকশন। অর্থাৎ বলতে চাইছে আমরা এই যে ওই এলপিপিকে সলিউশন করে সাপোজ এখানে 3টে ভেরিয়েবল থাকতে পারে, 4টা ভেরিয়েবল, 5টা ভেরিয়েবল যা ইচ্ছে থাকুক না কেন, ওই ভেরিয়েবলগুলো সলিউশন করার পর x1 x2 x3 করে xn পর্যন্ত যে মানগুলো আসবে তার মধ্যে কোনো মান নেগেটিভ হওয়া চলবে না। অর্থাৎ কী লেখা আছে স্যাটিসফাই দ্য নন নেগেটিভিটি রেস্ট্রিকশন কল্ড দ্য ফিজিবল সলিউশন। অর্থাৎ যদি আমরা দেখা গেল কি 3টে ভেরিয়েবল আছে, আমি এক্সাম্পল দিচ্ছি x1, x2, x3, 3টে ভেরিয়েবল, 3টের মান হলো, তো 3টের মধ্যে 0 হলেও অসুবিধা নেই, কিন্তু যদি কোনো একটা নেগেটিভ চলে আসে তাহলে আমি বলবো সেটা বেসিক সলিউশন তো হতে পারে কিন্তু সেটা বেসিক ফিজিবল সলিউশন হবে না। অর্থাৎ কি না সেটা বেসিক সলিউশনটা এখনো বলা হয়নি যদিও, তো সুতরাং এটা হচ্ছে কি না এটা ফিজিবল সলিউশন হবে না। তো ফিজিবল সলিউশন হতে গেলে অবশ্যই মনে রাখতে হবে এটা আমাদেরকে কী হতে হবে না অবশ্যই মানটা প্লাস বা পজিটিভ হতে হবে। পরবর্তী যেটা মানে নন নেগেটিভ হওয়া চলবে না, 0 হলেও অসুবিধা নেই। পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে অপটিমাল ফিজিবল সলিউশন। অপটিমাল ফিজিবল সলিউশন কি বলছে, এ ফিজিবল সলিউশন হুইচ অপটিমাইজ দ্য অবজেক্টিভ ফাংশন কল্ড দ্য অপটিমাল ফিজিবল সলিউশন। অর্থাৎ এই যে x1 x2 x3 x4 যে মানগুলো বের করলাম এর মানগুলোর মধ্যে যে মানগুলো একমাত্র ওই অপটিমাম কন্ডিশনটাকে হোল্ড করছে তাকে বলা হচ্ছে কি না অপটিমাল ফিজিবল সলিউশন। যেমন দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি কি না আগের যে অঙ্কগুলো করালাম এখানে দেখো 3টে মান নিয়েছিলাম 2, 0, 10, 0, 4, 3, এর মধ্যে একমাত্র দেখলাম কি না যে বি এর যে অপশানটা আছে সেটাই আমার কি অপটিমাইজেশন, অর্থাৎ ম্যাক্সিমাইজ যেহেতু মানটা চেয়েছে এখানে ম্যাক্স জেড যেহেতু বলেছে, তো সুতরাং কি এখানে আমার 3টে ভ্যালুর মধ্যে ম্যাক্সিমাম ভ্যালুটাকে নিতে হবে। তো সুতরাং যেটা এই অপটিমাইজ সলিউশনটাকে স্যাটিসফাই করবে সেটাকে বলা হবে কি না সেটাকে বলা হচ্ছে অপটিমাল ফিজিবল সলিউশন। এই ফিজিবল সলিউশন হুইচ অপটিমাইজ দ্য সাব অবজেক্টিভ ফাংশন কল্ড দ্য অপটিমাল ফিজিবল সলিউশন। পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে বেসিক সলিউশন। আচ্ছা বেসিক সলিউশন কি জিনিস, সাপোজ আমি ধরে নিলাম কি না এম ক্রস এম হচ্ছে একটা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স চুজেন ফ্রম এ। তাহলে চুজেন ফ্রম এ মানে কি, এ হচ্ছে একটা এম ক্রস এন, এ হচ্ছে একটা এম ক্রস এন অর্ডারের ম্যাট্রিক্স, অর্থাৎ এম সংখ্যক রো এবং এন সংখ্যক কলাম আছে। সাপোজ আমি তোমাদেরকে বোঝার সুবিধার্থে আমি একটা লিখছি ছোট্ট করে, নাহলে বুঝতে পারবে না। A11, A12, A13, A14, A21, A22, A23, A24, A31, A32, A33, A34। আচ্ছা এটা কত না 3/4 অর্ডারের ম্যাট্রিক্স, অর্থাৎ যার নাম্বার অফ রো হচ্ছে 3 এবং নাম্বার অফ কলাম হচ্ছে 4। তো এবার আমাকে কি করতে হবে, এখানে এম ক্রস এম নন সিঙ্গুলার ম্যাট্রিক্স চুজ করতে হবে। অবশ্যই এখানে কি না এম লেস দেন এন, এম এর মানটা এন এর থেকে ছোট হতে হবে অথবা সমান হলেও অসুবিধা কিছু নেই। এবার দেখো তাহলে আমরা যখন এটাকে আমরা একটা এম ক্রস এম নন সিঙ্গুলার ম্যাট্রিক্স করব, আচ্ছা আমরা জানি একটা ম্যাট্রিক্সকে সিঙ্গুলার ম্যাট্রিক্স বা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স হতে গেলে কী করতে হয় না আমরা দেখবো ডেট ভ্যালুটা ইকুয়াল টু 0 হচ্ছে না 0 হচ্ছে না। আচ্ছা ডেট ভ্যালু করতে গেলে বা ডিটারমিনেন্ট করতে গেলে কী হয় না নাম্বার অফ রো ইকুয়াল টু নাম্বার অফ কলাম হতে হয়। তো তাহলে মনে রাখবে এই 3x4 থেকে আমাকে কি করতে হবে না 3x3 অর্ডারের একটা ম্যাট্রিক্সকে ওখান থেকে আমাকে সিলেক্ট করে নিতে হবে। সে আমি প্রথম 3টা নিতে পারি, পরের 3টা নিতে পারি, এনি হাউ, ঠিক আছে, যেমন করে হোক আমাকে 3/3 অর্ডারের একটা ম্যাট্রিক্সে রিপ্রেজেন্ট করতে হবে। তো if all n cross m variables not associated with the chosen matrix be set equal to 0, অর্থাৎ বলতে চাইছে যে এখানের 3x3 ম্যাট্রিক্স বাদ দিয়ে বাকি যেগুলো থাকলো, অর্থাৎ আমি এখানে কত না 3x4 অর্ডারের ম্যাট্রিক্স নিয়েছিলাম, এখানে 3x3 বাদ দিলে বাকি যে টার্মটা থাকলো সেটা কি হতে হবে অবশ্যই 0 হতে হবে, তখন সেটাকে বলা হবে কি না বেসিক সলিউশন। তাহলে বেসিক সলিউশনটা কি বললাম না আমার একটা এম ক্রস এন অর্ডারের ম্যাট্রিক্স ছিল, সেখান থেকে আমি একটা এমন ম্যাট্রিক্সকে চয়েস করলাম সেটা অবশ্যই কি নন সিঙ্গুলার ম্যাট্রিক্স অফ অর্ডার এম ক্রস এম। তার মানে কি যেখানে n মাইনাস এম সংখ্যক এলিমেন্ট আমার ওখানে পড়ে থাকলো, তো এই যে লেখা আছে ইফ অল দ্য n মাইনাস এম ভ্যারিয়েবলস নট অ্যাসোসিয়েট উইথ দ্য চুজেন ম্যাট্রিক্স বি সেট ইকুয়াল টু 0, অর্থাৎ যেটা আমরা ওই ম্যাট্রিক্সের মধ্যে চুজ করছি না, ঠিক আছে। তো অর্থাৎ এখানে আমরা যদি এইভাবে একটা ম্যাট্রিক্সকে চুজ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি A14, A24, A34, এই যে এই ভ্যারিয়েবলগুলোকে আমরা কি করছি না চুজ করছি না, তাহলে তখন সেই সমস্ত ভ্যারিয়েবলগুলো কি হয়ে যাবে না সেটা হচ্ছে অল ইকুয়াল টু 0 হয়ে যাবে, ঠিক আছে। দেন দ্য সলিউশন অফ দ্য রেজাল্টিং সিস্টেম অফ দ্য ইকুয়েশন ইজ লিনিয়ার
অ্যান্ড ইজ বেসিক সলিউশন। ঠিক আছে, তো সুতরাং তখন এই সলিউশনটাকে কী বলা হবে না বেসিক সলিউশন। এবার দেখো এই যে বেসিক সলিউশন থেকে আমরা যে মানগুলো পেলাম, সাপোজ এখানে কটা না চারটা ভেরিয়েবল আছে, দেখেই বুঝতে পারছি। x1 একটা ভেরিয়েবল, x2 একটা ভেরিয়েবল, x3 একটা ভেরিয়েবল, x4 একটা ভেরিয়েবল। চারটা ভেরিয়েবলের রেসপেক্টে যেমন কি a11 x1, a12 x2, a13 x3, a14 x4। একই রকম করে a21 x1, a22 x2, a23 x3, a24 x4। তো এরকম করে টোটাল কি না তিনটে ইকুয়েশন, চারটা ভেরিয়েবল আছে। তো সুতরাং আমরা এখানে যাকে আউট করব, x4 ভেরিয়েবলটাকে আউট করছি, মানে x4টা কী হয়ে যাবে না ও অবশ্যই 0 হতে হবে, তবেই সেটা কী হবে না বেসিক সলিউশন হবে। এবার দেখো ভিতরের যে টার্মগুলো আছে সেগুলো 0 হবে কি হবে না সেটা পরের ব্যাপার। ঠিক আছে, সেটা হতেও পারে বা নাও পারে, সেটা হলেই কী হবে না বেসিক সলিউশন। এবার দেখো এই যে x1 x2 x3 এই তিনটে মানই যদি পজিটিভ বেরিয়ে যায় বা 0 বেরিয়ে যায়, অর্থাৎ নন নেগেটিভ না হয়, তখন সেই বেসিক সলিউশনটাকে আমি কি বলতে পারবো না বেসিক ফিজিবল সলিউশন। আর যদি তোমার নন নেগেটিভ বেরিয়ে যায় তাহলে তখন যদি নেগেটিভ বেরিয়ে যায় তাহলে আমি সেটাকে বেসিক সলিউশন তো বলতে পারবো, কিন্তু ফিজিবল সলিউশন বলতে পারবো না। আশা করি জিনিসটা বোঝাতে পারলাম, যখন ম্যাথমেটিক্যাল প্রবলেম করাবো আরও ভালো করে ক্লিয়ার হয়ে যাবে। এবার যেটা আছে সেটা হচ্ছে ডিজেনারেট সলিউশন। ডিজেনারেট সলিউশন মানে কি বলছে এ বেসিক ফিজিবল সলিউশন ইন হুইচ অ্যাটলিস্ট ওয়ান বেসিক ভেরিয়েবলস ভ্যানিশ ইজ কল্ড দ্য ডিজেনারেট সলিউশন। অর্থাৎ ডিজেনারেট সলিউশন হচ্ছে একটা বেসিক ফিজিবল সলিউশন যেখানে অ্যাটলিস্ট ওয়ান বেসিক ভেরিয়েবল ভ্যানিশ, যেখানে কমপক্ষে একটা বেসিক ভেরিয়েবল কি হয়েছে না ভ্যানিশ হয়ে গেছে, সেই তখন তাকে বলা হচ্ছে কি না ডিজেনারেট সলিউশন। ঠিক আছে, অর্থাৎ আমরা বলতে চাইছি যেমন আমি আগেরটাই বললাম কি এখানে চারটা আছে x1 x2 x3 x4। অর্থাৎ আমি ওখানে বলেছিলাম নাম্বার অফ ইকুয়েশন আছে তিনটে এবং নাম্বার অফ ভেরিয়েবল আছে চারটা। তো সুতরাং আমরা দেখতে পাচ্ছি এখানে কি না তিনটে ভেরিয়েবল, আর তো সুতরাং একটা আমার এমনিতেই 0 হয়ে যাচ্ছে, x4টাকে 0 হয়েই যেতে হচ্ছে। পরবর্তী x1 x2 x3-র মধ্যে বলতে চাইছে কি না এ বেসিক ফিজিবল সলিউশন হুইচ ইজ অ্যাটলিস্ট ওয়ান বেসিক ভেরিয়েবল ভ্যানিশ। অর্থাৎ x1 x2 x3-র মধ্যে কমপক্ষে একটা যদি ভ্যানিশ হয়ে যায় বা একটার মানটা যদি 0 হয় তখন সেটাকে বলবো কি না ডিজেনারেট সলিউশন। অর্থাৎ আমার যে বেসিক সলিউশনগুলো আছে ওই বেসিক সলিউশনের মধ্যে মিনিমাম একটা সলিউশন যদি ইকুয়াল টু 0 হয় তখন সেটাকে আমরা কি বলবো না ডিজেনারেট সলিউশন। আর নন ডিজেনারেট সলিউশন কখন বলবো না আমার বেসিক সলিউশন যেগুলো থাকবে তাদের মধ্যে যদি একটাও 0 না হয়, ঠিক আছে, অর্থাৎ ইন আদার হ্যান্ড এ নট এ সিঙ্গেল বেসিক ভেরিয়েবল ভ্যানিশ দেন ইট ইজ কল্ড এ নন ডিজেনারেট বেসিক সলিউশন। অর্থাৎ যদি প্রত্যেকটা বেসিক সলিউশনই যদি নন 0 হয় তখন সেটাকে আমরা কি বলবো না নন ডিজেনারেট সলিউশন। এগুলো প্রত্যেকটা খুব গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। এবার দেখো যেটা লেখা আছে বলছে কিছু নোট আছে এ বেসিক সলিউশন আর ফাইনাইট ইন নাম্বার। মনে রাখবে অবশ্যই একটা কি না বেসিক সলিউশন অবশ্যই কি না ফাইনাইট নাম্বার অফ সলিউশন হবে, কারণ আমরা জানি কি একটা নির্দিষ্ট ফাইনাইট নাম্বার অফ ইকুয়েশন নেবো অ্যান্ড ফাইনাইট নাম্বার অফ ভেরিয়েবল নেবো। তো সুতরাং তার মানে এখানে আমার সলিউশনটাও কি আসবে না ফাইনাইট নাম্বার আসবে। নাম্বার অফ বেসিক সলিউশন ইকুয়াল টু NCM। এই দেখো যদি তোমাকে বলে নাম্বার অফ বেসিক সলিউশন তাহলে কতগুলো হবে m ক্রস n অর্ডারের একটা ম্যাট্রিক্স। তো m ক্রস n অর্ডারের ম্যাট্রিক্সের মধ্যে নাম্বার অফ বেসিক সলিউশন কতগুলো হবে না NCM অ্যাটমোস্ট, অবশ্যই মনে রাখবে অ্যাটমোস্ট NCM। আবার অ্যাটলিস্ট বা ইকুয়াল টু না অ্যাটমোস্ট NCM, সর্বোচ্চ NCM সংখ্যক আমার নাম্বার অফ বেসিক সলিউশন থাকবে। আর নাম্বার অফ বেসিক ভেরিয়েবল কতগুলো থাকবে না অবশ্যই m। আমরা জানি কি না তিনটে, আমরা যদি দেখি তিনটা ইকুয়েশন আর চারটা ভেরিয়েবল তাহলে আমরা এখানে অবশ্যই আমাকে কি নাম্বার অফ ইকুয়েশন ইকুয়াল টু নাম্বার অফ ভেরিয়েবল না হলে আমরা সেখান থেকে সলিউশন বের করতে পারবো না। তার মানে আমরা দেখতে পাচ্ছি আমাকে নাম্বার অফ ইকুয়েশন যদি তিনটে থাকে তাহলে নাম্বার অফ ভেরিয়েবল কটা হতে হবে তিনটাই হতে হবে। তো সুতরাং 4 নম্বর বা 5 নম্বর 6 নম্বর যাই থাকে না কেন সেগুলোকে অবশ্যই কী হতে হবে না 0 হতে হবে। দ্যাট মিনস এখানে মনে রাখতে হবে নাম্বার অফ ভেরিয়েবলস ইকুয়াল টু কী হতে হবে না m হতে হবে। এবার দেখো দ্য নাম্বার অফ নন বেসিক ভেরিয়েবলস কতগুলো হবে। নন বেসিক ভেরিয়েবল অর্থাৎ যতগুলো এক্সট্রা থাকবে নাম্বার অফ ইকুয়েশন আর নাম্বার অফ ভেরিয়েবলস। যদি সাপোজ আমি এক্সাম্পল দিচ্ছি যে নাম্বার অফ ভেরিয়েবলস থাকলো কতগুলো না 5টা আর নাম্বার অফ ইকুয়েশন থাকলো কটা না 3টা। তার মানে 3টা ইকুয়েশন এবং 3টে ভেরিয়েবল থাকলে আমরা 3টে মান বের করতে পারবো। তো যেহেতু এখানে 5টা ভেরিয়েবল আছে তো সুতরাং দুটো ভেরিয়েবল যদি 0 না হয় তাহলে তাদের মান আমরা বের করতে পারবো না। তার মানে আমাকে যদি বলে নন বেসিক ভেরিয়েবল কোনটা কতগুলো হচ্ছে না এটা হচ্ছে n আর এটা হচ্ছে m, তার মানে n মাইনাস m মানে 5 মাইনাস 3 ইকুয়াল টু দুটো হচ্ছে কি না নন বেসিক ভেরিয়েবলস। আশা করি জিনিসটা বোঝাতে পারলাম। তো দেখো এবার বলছে এলপিপিতে মোর দেন ওয়ান অপটিমাল সলিউশন থাকে তখন সে ইট হ্যাজ ইনফাইনাইট নাম্বার অফ অপটিমাল সলিউশন। যদি এলপিপিতে একের বেশি সলিউশন থাকে তখন সেটাকে বলবো কি না ইনফাইনাইট নাম্বার অফ অপটিমাল সলিউশন। আশা করি জিনিসটা বোঝাতে পারলাম। দেখো তোমাদেরকে আমি একটা কাজ করি এলপিপির একসাথে যদি কমপ্লিট পুরো থিওরেম পড়িয়ে দিই এবং তারপর অঙ্কগুলো করাতে গেলে একটু সমস্যা হবে। আমি এই তোমাদের বেসিক ফিজিবল সলিউশন পর্যন্ত যে সমস্ত এটা পড়ালাম মানে থিওরেমটা পড়ালাম সেই থিওরেমের উপর বেস করে আমি বংশীয় সাহুর বই থেকে ওই
ওই রিলেটেড যে সমস্ত অঙ্কগুলো আছে সেই সমস্ত অঙ্কগুলো আগে ম্যাথমেটিক্যাল প্রবলেম করে দেবো, তাহলে কি অনেকটা সুবিধা হবে। পরবর্তী পার্টটায় কনভেক্স সেট থেকে শুরু করে যে পোর্শনটা আছে, কনভেক্স সেটের যে কনভেক্স সেট, কনভেক্স পলিহিড্রন, কনভেক্স হাল এবং এক্সট্রিম পয়েন্ট যে পোর্শনটা আছে সেই পোর্শনটা সম্পর্কে আলোচনা করে দেবো, এবং পরবর্তী ডুয়ালিটি সম্পর্কে আলোচনা করে ডুয়ালিটির কোশ্চেনগুলো করে দেবো। তাহলে কি এক একটা থিওরেম এবং তার সাথে সাথে এক একটার এক্সাম্পলগুলো পুরোপুরিভাবে ক্লিয়ার হয়ে যাবে। নমস্কার, জয় হিন্দ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।